আমরা শুরু করতে পারি আজকে আমাদের ফৌজদারি কার্যবিধি 1898 এর প্রথম ক্লাস। ফৌজদারি মামলা কয়টি উপায়ে করা যায়? ফৌজদারি মামলা হলো 4টি উপায়ে করা যায়। কি কি? সিআর, জিআর, নন জিআর এবং হচ্ছে ইউডি। সিআর কেস মানে কি? কমপ্লেইন্ট রেজিস্টার কেস। আমি মিউট করে দিচ্ছি আপনাদেরকে, আপনারা বুঝতে পেরেছি। সিআর কেস মানে হলো কি? কমপ্লেইন্ট রেজিস্টার কেস, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের নিকট নালিশের মাধ্যমে যে মামলা করা হয় সেটাকে বলা হয় কি? সিআর মামলা। তারপরে আরেকটা হলো কি? জিআর, থানায় অভিযোগ দেওয়া হয় আমলযোগ্য অপরাধ হলে। আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেটা কি করেন? প্রথমে অভিযোগ নেন, অভিযোগের ভিত্তিতে আপনার হচ্ছে সেটাকে এফআইআর হিসাবে এন্ট্রি করেন। আরেকটা হলো নন জিআর, যেটা আমলযোগ্য মামলা না। এখন নন জিআর মামলার ক্ষেত্রে প্রথমে জিডি আকারে এন্ট্রি হয়, তার পরবর্তীতে তদন্ত হয়ে সেটা একটা মামলা হয়, যেটাকে আমরা নন জিআর মামলা বলি। আরেকটা মামলা আছে, সেটা হলো ইউডি কেস, আনন্যাচারাল ডেথ কেস। রাস্তার পাশে অনেক সময় মারা যায়, কিভাবে মারা গেছে বোঝা যাচ্ছে না, কে মেরেছে সেটাও জানি না, বা ভিকটিমের ডিজিস্টের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না, অথবা চোর সন্দেহে গণপিটুনি দিয়ে মারা হয়েছে, বা কারেন্টে লেগে মারা গেছে। তাহলে এই যে অস্বাভাবিক যে মৃত্যুগুলো আছে, যে সেগুলোতে যদিও কেউ বাদী হয়ে মামলা করে না সাধারণত, তাহলে ওইগুলোতে আপনার হচ্ছে কি হয়? ইউডি কেস হয়, আনন্যাচারাল ডেথ কেস হয়। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে সেখানে যদি কোনো কিছু বের হয়ে আসে যে কেউ অপরাধের সাথে জড়িত, সেটা কিন্তু পরবর্তীতে মামলা আকারে রুজু হয়। তাহলে আমরা ফৌজদারি মামলার কথা বলতে পারি। আমরা শুধু ২ টা বিষয়ই জানি যে ফৌজদারি মামলা একটা থানায় হয়, একটা কোর্টে হয়। একটা সিআর আর একটা জিআর। আরো ২ ধরনের কেস আছে। একটা হলো নন জিআর, একটা হলো কি? ইউডি কেস। আপনাদের এইবারই লিখিত পরীক্ষায় এসেছে। আমরা এই ফৌজদারি কার্যবিধি পড়ার আগে আমরা হচ্ছে একেবারেই যদি আপনাদের কোর্সের ফ্রি ক্লাসের দিকে চলে যাই, প্রথম ক্লাসে একটা কথা বলেছিলাম, মামলা যদি হয় সুনির্দিষ্ট প্রতিকার আইনে, তাহলে বিচার হবে কোন আইনে? বিচার হবে দেওয়ানি কার্যবিধিতে। প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। তাহলে মামলা হয়েছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে, বিচার হবে দেওয়ানি কার্যবিধিতে, প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইন। আবার মামলা যদি হয় দণ্ডবিধিতে, তাহলে সেক্ষেত্রে বিচার হবে কোন আইনে? বিচার হবে ফৌজদারিতে, প্রমাণ হবে কোন আইনে? প্রমাণ হবে হচ্ছে সাক্ষ্য আইনে। তার মানে আমরা ধরে নিতে পারি, যেটা বুঝলাম, যে এই ফৌজদারি কার্যবিধি দিয়ে কি হয়? মামলা ট্রায়াল হয়, প্রসিড হয়, প্রসিডিউর হয়। তার মানে ফৌজদারি কার্যবিধি কি ধরনের আইন? প্রসিডিউরাল ল, অর্থাৎ পদ্ধতিগত আইন। ফৌজদারি কার্যবিধি যদিও পদ্ধতিগত আইন, কিন্তু ফৌজদারি কার্যবিধিতে কিছু কিছু সেকশন আছে, যেই সকল সেকশনে কি করা যায়? মামলা মোকদ্দমা দায়ের করা যায়। আমরা বলতেছি যে ফৌজদারি কার্যবিধি টোটালি পদ্ধতিগত আইন। ফৌজদারি মামলা কিভাবে বিচার হবে সেই বিষয়ে বলা আছে এই ফৌজদারি কার্যবিধিতে। কিন্তু ফৌজদারি কার্যবিধির কিছু সেকশন আছে, যে সেকশন গুলোতে কি করা যায়? আপনার মামলা মোকদ্দমা দায়ের করা যায়। যেমন ৯৬ ধারা দলিল বা স্টাম্প উদ্ধারের জন্য, ১০০ ধারা কোনো ব্যক্তি যদি বেআইনিভাবে আটক হয় তাকে উদ্ধারের জন্য, হ্যাঁ, ১৪৫ ধারা জমি সংক্রান্ত যদি কোনো শান্তি শৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা তৈরি হয়, ১০৭ ধারা যদি কেউ কাউকে প্রাণনাশের হুমকি দেয় বা ক্ষতি করার হুমকি দেয়, তাহলে এই সেকশন গুলোতে কিন্তু মামলা মোকদ্দমাও দায়ের করা যায়। তার মানে আমরা যদি এক কথায় বলি, ফৌজদারি কার্যবিধি হলো প্রসিডিউরাল ল, বাট কিছু সাবস্টেন্সিভ সেকশনও কিন্তু এই ফৌজদারি কার্যবিধিতে আছে। ওকে, আমাদের এখন পড়াশোনা করতে হবে হচ্ছে এমসিকিউ কেন্দ্রিক। আমাদের এমসিকিউ পরীক্ষা চলে এসেছে। অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে ডিপলি আলোচনা করতে মন চাবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব ডিপলি পড়ার জন্য, বুঝে বুঝে পড়ার জন্য। বেসিক কিছু বিষয় আছে এই ফৌজদারি কার্যবিধি থেকে। বেসিক বিষয়গুলো আগে আমরা দেখি। এগুলো আপনারা খাতায় লিখে লিখে পড়বেন। তাহলে পরীক্ষার হল পর্যন্ত মনে থাকবে। ফৌজদারি কার্যবিধি কত সালের আইন? ফৌজদারি কার্যবিধি হলো ১৮৯৮ সালের আইন। ফৌজদারি কার্যবিধি সর্বশেষ সংশোধন হয় কত সালে? সর্বশেষ সংশোধন হয় হচ্ছে ১০ই আগস্ট ২০২৫। ফৌজদারি কার্যবিধি সর্বপ্রথম গোড়াপত্তন হয় কত সালে? ১৭৯৩ সালে। আপনারা এগুলো অবশ্যই খাতায় লিখে পড়বেন। এমসিকিউতে কিন্তু এই বেসিক বিষয় থেকে যেহেতু যেহেতু আপনাদের এই ফৌজদারি কার্যবিধিতে ২০ টা এমসিকিউ থাকবে।
সেই 20টা এমসিকিউ থেকে বেসিক বিষয় থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। ফৌজদারি কার্যবিধি 1898 সালের কত নং আইন? ফৌজদারি কার্যবিধি 1898 সালের 5 নং আইন। ফৌজদারি কার্যবিধি 1898 প্রকাশ হয় কত সালে? 1898 সালের 22 মার্চ কি হয়? 1898 সালের 22 মার্চ প্রকাশ হয়। ফৌজদারি কার্যবিধি কার্যকর হয় কবে? ফৌজদারি কার্যবিধি কার্যকর হয় হচ্ছে 1898 সালের 1 জুলাই তারিখ থেকে। ফৌজদারি কার্যবিধি কার্যকর হয় কবে থেকে? ফৌজদারি কার্যবিধি কার্যকর হয় হচ্ছে 1898 সালের 1 জুলাই থেকে। ফৌজদারি কার্যবিধি কি ধরনের আইন? ফৌজদারি কার্যবিধি হলো প্রসিডিউরাল ল বা পদ্ধতিগত আইন। ফৌজদারি কার্যবিধিতে মোট ধারা কয়টি আছে? ফৌজদারি কার্যবিধিতে মোট ধারা আছে 565টি। ফৌজদারি কার্যবিধিতে মোট তফসিল কয়টি ছিল? ফৌজদারি কার্যবিধিতে মোট তফসিল ছিল 5টি। বর্তমানে বলবৎ আছে কয়টি? বর্তমানে বলবৎ আছে হচ্ছে 4টি। বাতিল কোনটা হয়েছে? প্রথমটি বাতিল হয়েছে। দ্বিতীয় তফসিলে কি আছে ফৌজদারি কার্যবিধির? দ্বিতীয় তফসিলে আছে দণ্ডবিধির অধীন অপরাধসমূহের কি? দণ্ডবিধির অধীন অপরাধসমূহের বিবরণ। এই দ্বিতীয় তফসিলে যে 8টা কলাম আছে প্রত্যেকটা কলাম আপনাদের পড়তে হবে। এখান থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসবে। দ্বিতীয় তফসিলে কয়টি কলাম আছে? 8টি কলাম আছে। এই 8টা কলামে এই যে আমি দেখেন যে মার্কিং করে দিচ্ছি। এখান থেকে মোটামুটি নিশ্চিত থাকেন যে 1 মার্কের একটা এমসিকিউ আসবে এই ঘরের ভিতর থেকে। দ্বিতীয় তফসিলে 8টি কলাম আছে। প্রথম কলামে কি আছে? দ্বিতীয় তফসিলের প্রথম কলামে আছে দণ্ডবিধির অধীন ধারা। দ্বিতীয় কলামে কি আছে? দণ্ডবিধির অধীন অপরাধ। তৃতীয় কলামে কি আছে? পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারবে কিনা। চতুর্থ কলামে কি আছে? ওয়ারেন্ট প্রদান করা গেলে ওয়ারেন্ট প্রদান করবেন, সমন প্রদান করা গেলে সমন প্রদান করবেন। পঞ্চম কলামে কি আছে? পঞ্চম কলামে আছে জামিনযোগ্য কিনা। ষষ্ঠ কলামে কি আছে? মীমাংসাযোগ্য কিনা। সপ্তম কলামে কি আছে? দ্বিতীয় তফসিলের দণ্ডবিধি অনুযায়ী দণ্ড। আর অষ্টম কলামে আছে কোন আদালত দ্বারা দণ্ডবিধির যে অপরাধগুলো আছে সেই অপরাধগুলোর বিচার হবে বা ট্রায়াল হবে। এমসিকিউ পরীক্ষায় কয়েকবার আসছে যে দ্বিতীয় তফসিলে কয়টি কলাম আছে? দ্বিতীয় তফসিলে 8টি কলাম আছে। দ্বিতীয় তফসিলে কি আছে? দ্বিতীয় তফসিলে আছে দণ্ডবিধির অধীন অপরাধসমূহের বিবরণ। তাহলে দ্বিতীয় তফসিলের তৃতীয় কলামে কি আছে? পুলিশ ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার করতে পারবে কিনা। হ্যাঁ, কোন অপরাধ মীমাংসাযোগ্য কিনা, দণ্ডবিধির অধীন অপরাধসমূহ মীমাংসাযোগ্য কিনা, এই বিষয়ে হ্যাঁ দ্বিতীয় তফসিলের কত কলামে বলা আছে? দ্বিতীয় তফসিলের 6ষ্ঠ কলামে বলা আছে। বিভিন্ন আঙ্গিকে কিন্তু এইখান থেকে এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। আপনারা যদি পরীক্ষার হলে এখান থেকে 1 মার্ক পেতে চান, তাহলে এই দ্বিতীয় তফসিলে যে 8টা কলাম আছে, এখানে যেভাবে আছে এমন ভাবে হচ্ছে আপনারা কমপক্ষে 3 বার খাতায় লিখে পড়বেন। তাহলে কিন্তু পরীক্ষার হল পর্যন্ত মনে থাকবে। হুম? ও আচ্ছা পরেরটা বলুন। তৃতীয় তফসিলে কি আছে? তৃতীয় তফসিলে আছে হচ্ছে ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা। এখন ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা সেটা আবার হচ্ছে কত ধারায় আছে? সেটা আছে হচ্ছে 36 ধারায়। এই ফৌজদারি কার্যবিধির 36 ধারায় আছে ম্যাজিস্ট্রেটদের সাধারণ ক্ষমতা। আবার সেটা তৃতীয় তফসিলেও আছে। চতুর্থ তফসিলে কি আছে? ম্যাজিস্ট্রেটদের অতিরিক্ত ক্ষমতা সেটা আবার হচ্ছে কত ধারায় আছে? 37 ধারায়ও আছে। পঞ্চম তফসিলে কি আছে? পঞ্চম তফসিলে আছে বিভিন্ন ধরনের ফরমসমূহের বর্ণনা। ফৌজদারি কার্যবিধি সর্বশেষ সংশোধন এটা কেটে দেন, হ্যাঁ? এটা একটু কেটে দিবেন যারা প্রিন্ট আউট করেছেন। সর্বশেষ সংশোধন হয় হচ্ছে 2025 সালে। এটা কেটে দেন। এখানে 2012 সালে আগে সংশোধন হয়েছিল। আপনারা সবাই অবগত আছেন যে আমরা আগে নির্বাহী বিভাগের অধস্তন ছিলাম। এখন আমরা কি হয়েছে? ইন্ডিপেন্ডেন্ট অফ জুডিশিয়ারি হয়েছে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কি হয়েছে? পৃথক হয়েছে। তাহলে একটা মামলার মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কি হয়েছে? পৃথক হয়েছে। রিট পিটিশন নাম্বার 2424/1995। এই মামলা নাম্বারটা মনে রাখবেন। এক কথায় বিখ্যাত মামলা মাজদার হোসেন মামলা। আপনারা নিশ্চয়ই ইউনিভার্সিটিতে নাম শুনেছেন। মাজদার হোসেন মামলার কথা শুনেছেন। তাহলে এই মাজদার হোসেন মামলা রিট পিটিশন নাম্বার 2424/1995 মাজদার হোসেন মামলার রায় ঘোষিত হয় 7ই মে 1999 সালে হাইকোর্টে। হাইকোর্টে আপনার হচ্ছে রায় বহাল রাখেন। 2রা ডিসেম্বর আপিল বিভাগ চূড়ান্ত রায় দেয় এবং যে রায়ের ফলে 1 নভেম্বর 2007 থেকে
নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কি হয়? পৃথক হয়। ফলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদের সৃষ্টি হয়। এটা আপনাদের জানার জন্য বললাম। পরীক্ষায় আসার সম্ভাবনা নাই। এটা হলো জুডিশিয়ারিতে আসতে পারে যে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয় কোন মামলার মাধ্যমে? রিট পিটিশন নাম্বার ২৪২৪/১৯৯৫। কত সালের কত তারিখে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক হয়? ১-১-২০০১ ১১-২০০৭ ১ নভেম্বর ২০০৭। এক ধারায় কি আছে? এই ফৌজদারি কার্যবিধি কার্যকর হয় কবে থেকে? কার্যকর হয় হচ্ছে ১লা জুলাই ১৮৯৮। এটা পড়বেন। ৪ ধারায় সংজ্ঞা আছে। তো অনেকগুলো সংজ্ঞা আছে। সংজ্ঞা কাকে বলে এগুলো পড়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু কোথায় আছে সেটা পড়তে পারেন। আপনারা সবাই অ্যাডভোকেট হতে চান। আমরা দেওয়ানি কার্যবিধিতে পড়েছি অ্যাডভোকেটের সংজ্ঞা। অ্যাডভোকেটের সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির কত ধারায় আছে? কে বলতে পারবেন আপনাদের মধ্যে থেকে? অ্যাডভোকেটের সংজ্ঞা দেওয়ানি কার্যবিধির ২ এর কত ১ এ। ধারায় আছে? স্যার আমরা দেওয়ানি কার্যবিধি ক্লাস করিনি এখনো। ভাইয়া তামাদি করছে দুই এর এক স্যার, দুই এর এক বা দুই এর এক। হচ্ছে অ্যাডভোকেটের সংজ্ঞা হচ্ছে উকিল ২ এর ১৫ বের করেন দেওয়ানি কার্যবিধির। ২ এর ১৫ তো দেখেন কি আছে। বের করেন সিপিসির ২ এর ১৫ বের করেন। দেখেন ২ এর ১৫ তে কি বলা আছে। ভাইয়া সুনির্দিষ্ট প্রতিকার আইনে তো ২ এর ১ এ আছে সংজ্ঞায়। আমি সুনির্দিষ্ট প্রতিকার আইন থেকে জিজ্ঞাসা করিনি। আমি জিজ্ঞাসা করেছি দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? দেওয়ানি কার্যবিধির কোথায় আছে? দেওয়ানি কার্যবিধির আছে ২ এর ১৫ তে। উকিল। আর উকিল নিয়োগের কথা কোথায় বলা আছে? ৩ আদেশের ৪ বিধিতে বলা আছে। ফৌজদারি কার্যবিধির কোথায় আছে? অ্যাডভোকেটের সংজ্ঞা ৪ এর ১ এর ক তে আছে বা এ তে আছে। অ্যাটর্নি জেনারেলের সংজ্ঞা কোথায় আছে? একটু দাগ দিবেন যেগুলো পড়তে হবে। ৪ এর ১ এর এ এর এতে আছে। কোন একটা অপরাধ জামিনযোগ্য না জামিন অযোগ্য? কোথায় আছে? ৪ এর ১ এর বি তে আছে। চার্জ বা দোষারোপের সংজ্ঞা কত ধারায় আছে? চার্জ বা দোষারোপের সংজ্ঞা আছে ৪ এর ১ এর সি তে আছে। তারপরে চলে যাবেন হচ্ছে ৪ এর ১ এর কে? ইনকোয়ারি বা অনুসন্ধানের সংজ্ঞা ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? তাহলে ইনকোয়ারি বা অনুসন্ধানের সংজ্ঞা আছে হচ্ছে ৪ এর ১ এর কে তে। ইনভেস্টিগেশন বা তদন্তের সংজ্ঞা কোথায় আছে? ৪ এর ১ এর এল এ আছে। ইনভেস্টিগেশন বা তদন্ত। আহ তারপরে এখান থেকে পাবলিক প্রসিকিউটর বা সরকারি উকিল। তাহলে সরকারি উকিলের সংজ্ঞা ফৌজদারি কার্যবিধির কত ধারায় আছে? সরকারি উকিলের সংজ্ঞা আছে হচ্ছে ৪ এর ১ এর সি তে আছে। হ্যান্ড রেজ করেছেন। কে হ্যান্ড রেজ করেছেন? বলেন কি বলবেন? কামরুল হক ভাই বলেন। কামরুল হক হ্যাজ রেজড এ হ্যান্ড। আপনার কোশ্চেনটি করেন। আনমিউট করে দিয়েছি বলেন। যে ইনকোয়ারি আর ইনভেস্টিগেশন দুইটার মধ্যে পার্থক্য কি? ইনকোয়ারি আর ইনভেস্টিগেশন। তাহলে ইনকোয়ারি কে করবে? অনুসন্ধান কে করবে? অনুসন্ধান করবে আদালত। আর ইনভেস্টিগেশন কে করবে? ইনভেস্টিগেশন করবে হচ্ছে আপনার হচ্ছে পুলিশ। এক কথায় মনে রাখবো। ইনকোয়ারি করবে আদালত, ইনভেস্টিগেশন করবে হচ্ছে পুলিশ। ৪ এর ক কনস্ট্রাকশন অফ রেফারেন্স, রেফারেন্স সমূহের গঠন। এখানে কিছু শব্দের ব্যাখ্যা দেয়া আছে ৪ এর ক তে। এই ফৌজদারি কার্যবিধিতে যত জায়গায় শুধু ম্যাজিস্ট্রেট শব্দ উল্লেখ থাকবে সেখানে কি হবে? শুধু যদি ম্যাজিস্ট্রেট শব্দের কথা উল্লেখ থাকে সেটা আপনার হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হবে। তাহলে ফৌজদারি কার্যবিধিতে ম্যাজিস্ট্রেট শব্দ উল্লেখ থাকলে সেটা কি হবে? সেটা হবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর এই ফৌজদারি কার্যবিধিতে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বলতে কাকে বোঝানো হয়েছে? সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বলতে জেলা ম্যাজিস্ট্রেটকে বোঝানো হয়েছে। সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট জেলা ম্যাজিস্ট্রেট বা আমরা বলি ডিসি সাব। এই ডিসি সাব কার সমান সমান? ডিসি সাব সমান সমান হলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তারপরে হলো সহকারী দায়রা জজ বলতে কাকে বোঝানো হয়েছে? সহকারী দায়রা জজ বলতে যুগ্ম দায়রা জজকে বোঝানো হয়েছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বলতে মেট্রোপলিটন এলাকায় কাকে বোঝানো হয়েছে? মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে বোঝানো হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সবসময় কি ম্যাজিস্ট্রেট? অলওয়েজ ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট।
ভেরি ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন অফ ক্রিমিনাল কোড। ফৌজদারি আদালতের শ্রেণীবিভাগ। ফৌজদারি আদালতের এই শ্রেণীবিভাগ থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। ভেরি ইম্পর্টেন্ট। 6 এর একে বলা আছে ফৌজদারি আদালত কত প্রকার? সুপ্রিম কোর্ট ব্যতীত ফৌজদারি আদালত হলো 2 প্রকার। কি, কি? নিম্ন আদালতে আমরা যদি তাকাই সেশন কোর্ট এবং হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্ট। এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে সুপ্রিম কোর্ট ব্যতীত ফৌজদারি আদালত কত প্রকার? তাহলে উত্তর কি হবে? সুপ্রিম কোর্ট ব্যতীত ফৌজদারি আদালত হলো 2 প্রকার। কি, কি? সেশন কোর্ট এবং ম্যাজিস্ট্রেট কোর্ট। 6 এর 2 এ বলা আছে ম্যাজিস্ট্রেট কত প্রকার? ম্যাজিস্ট্রেট হলো 2 প্রকার। কি, কি? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে ম্যাজিস্ট্রেট কত প্রকার? তাহলে উত্তর কি হবে? উত্তর হলো 2 প্রকার। আর এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন আসে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কত প্রকার? তাহলে সেই ক্ষেত্রে কি হবে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলো 6 এর 3 এ বলা আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হলো 4 প্রকার। কি, কি? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আপনি আগে পরীক্ষায় দেখবেন যে আপনাকে কি চেয়েছে প্রশ্নের মধ্যে। প্রশ্নের মধ্যে চেয়েছে শুধু ম্যাজিস্ট্রেট না প্রশ্নের মধ্যে চেয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। তাহলে শুধু যদি ম্যাজিস্ট্রেট থাকে তাহলে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট হলো 2 প্রকার। আর যদি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকে সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট হলো 4 প্রকার। তারপর আমরা চলে যাব 9 ধারায়। দায়রা আদালত কত প্রকার? সেশন কোর্ট কত প্রকার? সেশন কোর্ট হলো 3 প্রকার। তাহলে 3 প্রকারের সেশন কোর্ট কি? 3 প্রকারের সেশন কোর্ট হলো আপনার আমাদের জেলা পর্যায়ের যে সেশন কোর্ট, সেশন জাজ, তারপরে কে? সেশন জাজের পরে হচ্ছে এডিশনাল সেশন জাজ, তারপরে কে? তারপরে হলো জয়েন্ট সেশন জাজ। সেশন জাজ, এডিশনাল সেশন জাজ আর হচ্ছে কি জয়েন্ট সেশন জাজ। অর্থাৎ দায়রা জজ, অতিরিক্ত দায়রা জজ এবং হচ্ছে কি যুগ্ম দায়রা জজ। এই হলো 3 প্রকারের দায়রা আদালত। আপনাদের এমসিকিউ পরীক্ষায় আসতে পারে দায়রা আদালত কত প্রকার? উত্তর কি হবে? দায়রা আদালত হলো 3 প্রকার। 10 ধারায় আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ। নির্বাহী ম্যাজিস্ট্রেট কে নিয়োগ করে? নির্বাহী ম্যাজিস্ট্রেট কে নিয়োগ করে? 10 এর সাবসেকশন 5 এ বলা আছে সরকার বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনে নিয়োজিত ব্যক্তিদের থেকে কি করেন? সিভিল সার্ভিস প্রশাসনে নিয়োজিত ব্যক্তিদের থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ প্রদান করেন। 11 ধারায় বলা আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে কে নিয়োগ দেন? সংবিধানের 115 অনুচ্ছেদ অনুযায়ী বিচার বিভাগীয় পদে বিচার বিভাগীয় দায়িত্ব পালনকারী ম্যাজিস্ট্রেট পদে রাষ্ট্রপতি কি করেন? রাষ্ট্রপতি নিয়োগ প্রদান করেন প্রণীত বিধি অনুযায়ী। অর্থাৎ 133 অনুচ্ছেদের যে প্রণীত বিধি আছে সেই বিধি অনুযায়ী এবং সংবিধানের 115 অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদে কি করেন? নিয়োগ প্রদান করেন। 12 ধারায় বলা আছে স্পেশাল ম্যাজিস্ট্রেট। এই স্পেশাল ম্যাজিস্ট্রেট কে নিয়োগ দেন? যারা ম্যাজিস্ট্রেট পদে কাজ করতেছে রানিং তাদের মধ্যে থেকে যে কোনো কাউকে প্রথম শ্রেণী হোক, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী বা তৃতীয় শ্রেণী অতিরিক্ত পুলিশ সুপারকেও কি করতে পারেন? বিশেষ ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিতে পারেন। তাহলে বিশেষ ম্যাজিস্ট্রেট বা স্পেশাল ম্যাজিস্ট্রেট হিসেবে কে নিয়োগ দিতে পারেন? সরকার নিয়োগ দিতে পারেন। কাকে নিয়োগ দিতে পারেন? সরকার আপনার হচ্ছে অতিরিক্ত পুলিশ সুপার, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যে কাউকে নিয়োগ দিতে পারেন। 17 ধারায় বলা আছে ম্যাজিস্ট্রেটগণের অধীনতা। তাহলে কোন ম্যাজিস্ট্রেট কার অধীন? এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধীন। যত ধরনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে সবাই কার অধীন? ডিএম এর অধীন অর্থাৎ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অধীন। দ্বিতীয়ত বলা আছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার অধীন হবে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীন। এখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার অধীন? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেশন জাজ কোর্টের অধীন। আর মেট্রোপলিটন এলাকায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওনারা কার অধীন? ওনারা হচ্ছে মেট্রোপলিটন সেশন জাজ কোর্টের অধীন। তাতে কে কার অধীনস্থ? যত ধরনের ম্যাজিস্ট্রেট আছে সবাই হলো আপনার হচ্ছে সেশন জাজ কোর্টের অধীনস্থ। বেসিক্যালি ম্যাজিস্ট্রেট গুলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনস্থ, আবার সমস্ত ম্যাজিস্ট্রেট সমস্ত চিফ জুডিশিয়াল ওনারা সেশন জাজের অধীনস্থ। আর মেট্রোপলিটন চিফ মেট্রোপলিটন ওনারা হচ্ছে মেট্রোপলিটন সেশন জাজের অধীন। 17 কতে বলা আছে যুগ্ম দায়রা জজ, জয়েন্ট সেশন জাজ। তাহলে জয়েন্ট সেশন জাজ কার অধীনস্থ হবে? জয়েন্ট সেশন জাজ দায়রা আদালতের কি
হুম? দায়রা আদালতের অধীনস্থ। তারপরে চলে যাব হচ্ছে 22 ধারায়, ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। 25 ধারাও ইম্পোর্টেন্ট। জাস্টিস অফ দ্য পিস। তাহলে মফস্বল এলাকার জাস্টিস অফ দ্য পিস কে হবেন? মফস্বল এলাকার জাস্টিস অফ দ্য পিস সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে যে কোনো নাগরিক, বাংলাদেশের অর্থাৎ বিদেশের কোনো নাগরিক নয়। তাহলে মফস্বল এলাকার জন্য সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো নাগরিককে জাস্টিস অফ দ্য পিস হিসেবে কি করতে পারেন? জাস্টিস অফ দ্য পিস হিসাবে নিয়োগ দিতে পারেন। আর 25 ধারায় বলা আছে, পদাধিকার বলে বাংলাদেশের যে সুপ্রিম কোর্ট আছে, সেই সুপ্রিম কোর্টের বিচারপতিগণ কি হবেন? সুপ্রিম কোর্টের বিচারপতিগণ জাস্টিস অফ দ্য পিস বলে কি হবেন? জাস্টিস অফ দ্য পিস বলে বিবেচিত হবেন। তাহলে মফস্বল এলাকার জাস্টিস অফ দ্য পিস কে হবেন সেটা সরকার নির্ধারণ করে দিবেন, বাংলাদেশী নাগরিক। আর 25 ধারায় বলা আছে, পদাধিকার বলে জাস্টিস অফ দ্য পিস হবেন সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, জেলা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাদের স্ব এলাকায় জাস্টিস অফ দ্য পিস বলে বিবেচিত হবেন। এখন আপনাদের অনেকের মনেই কোশ্চেন জাগতেছে, জাস্টিস অফ দ্য পিস। জাস্টিস অফ দ্য পিস হলো, ধরেন এইখানে একটা অপরাধ হয়েছে রাস্তার মধ্যে। তাহলে সেই ক্ষেত্রে সেই রাস্তার মধ্যেই ওই জজ সাহেব কি করতে পারবেন? কোর্ট বসাইতে পারবেন। কোর্ট বসিয়ে সেইখানে বিচার করতে পারবেন। এই ক্ষমতা দেয়া আছে। আঠাইশ ধারায় বলা আছে, কে দণ্ডবিধির অপরাধের বিচার করতে পারবেন। তাহলে দণ্ডবিধির অপরাধের বিচার কে করতে পারবেন? হাইকোর্ট করতে পারবেন। আর কে করতে পারবেন? সেশন জাজ করতে পারবেন। তাহলে হাইকোর্ট দণ্ডবিধির অধীন অপরাধের বিচার করতে পারবেন। সেশন জাজ বা হচ্ছে দায়রা জজ কি করতে পারবেন? দণ্ডবিধির অধীন অপরাধের বিচার করতে পারবেন। এবং দ্বিতীয় তফসিলের 8ম কলামে, হ্যাঁ, যাদের কথা বলা আছে তারা কি করতে পারবেন? দণ্ডবিধির অধীন অপরাধের বিচার করতে পারবেন। তারপরে হচ্ছে 29 এর গ এবং 33 এর ক, এই ২ টা কিন্তু আপনাদেরকে মিলিয়ে পড়তে হবে। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। 29 এর গ এবং 33 এর ক। 29 এর গ এর ক তে বলা আছে, সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে, এবং এটা হয়ে থাকে প্রত্যেকটা এলাকাতেই, প্রত্যেকটা আদালতেই। সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে আমাদের যে চিফ জুডিশিয়াল আছে বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছে, ওনাদেরকে মৃত্যুদণ্ড ব্যতীত অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের কি করতে পারেন? বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারেন। আর 29 এর গ এর খ তে বলা আছে, সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা হচ্ছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে আপনার হচ্ছে 10 বছর পর্যন্ত কারাদণ্ডযোগ্য অপরাধের কি করতে পারেন? 10 বছর পর্যন্ত কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করার ক্ষমতা প্রয়োগ আ মানে হচ্ছে দিতে পারেন, প্রদান করতে পারেন। তাহলে একেবারে ট্রু সেন্স এ যদি আবার রিপিট করি, একটু মনোযোগ সহকারে শুনবেন। 29 এর গ এর ক তে বলা আছে, 29 এর সি এর ক তে বলা আছে যে সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে কি করতে পারেন? মৃত্যুদণ্ড ব্যতীত অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারেন। আর 29 এর গ এর খ তে বলা আছে, সরকার হাইকোর্ট বিভাগের সাথে পরামর্শ করে আপনার ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যারা আছেন বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যারা আছেন, ওনাদেরকে 10 বছর পর্যন্ত কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করার ক্ষমতা অর্পণ করতে পারেন। আপনারা নিশ্চয়ই আমার কথা বুঝতেছেন। এখানে 29 এর গ এর ক তেও ক্ষমতা কিন্তু বিচার করার ক্ষমতা। 29 এর গ এর খ তে হলো কি? ক্ষমতা হলো বিচার করার ক্ষমতা। তাহলে 29 এর গ এর ক তে হলো যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করার ক্ষমতা। 29 এর গ এর খ তে হলো 10 বছর পর্যন্ত কারাদণ্ডযোগ্য অপরাধের বিচার করার ক্ষমতা। 33 এর ক তে বলা আছে, বিশেষ ক্ষমতা ম্যাজিস্ট্রেট উনারা বিচার করার ক্ষমতা পেয়েছেন, ঠিক আছে, যাবজ্জীবন, চিফ জুডিশিয়াল যাবজ্জীবন। আর ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট 10 বছর। বিচার করার ক্ষমতা পেয়েছেন, কিন্তু উনারা যদি শাস্তি দিতে হয়, তাহলে সর্বোচ্চ কত বছর শাস্তি দিতে পারবেন? বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ শাস্তি দিতে পারবেন 7 বছর। আপনাদের এমসিকিউ পরীক্ষায় এখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে যে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছর সাজা দিতে পারবেন? উত্তর কি হবে? সর্বোচ্চ 7 বছর সাজা দিতে পারবেন। বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দিতে পারবেন? সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড দিতে পারবেন।
31 ধারা হাইকোর্ট বিভাগ এবং দায়রা জজ কর্তৃক প্রদত্ত দণ্ডসমূহ। 31-এর 1-এ বলা আছে হাইকোর্ট বিভাগ কি করতে পারেন? হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবেন। হাইকোর্ট বিভাগ কি করতে পারবেন? হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবেন। 31-এর 1। 31-এর 2-এ বলা আছে দায়রা জজ কি করতে পারবেন? দায়রা জজও আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারবেন। কিন্তু দায়রা জজ যদি মৃত্যুদণ্ড দেয়, সেশন কোর্ট যদি মৃত্যুদণ্ড দেয়, তাহলে সেই ক্ষেত্রে সেই মৃত্যুদণ্ড কার্যকর করার আগে কি লাগে? হাইকোর্ট বিভাগের অনুমোদন লাগে। তাহলে কত ধারায় অনুমোদন লাগে? 374 ধারায় হাইকোর্ট বিভাগের কি লাগে? 374 ধারায় হাইকোর্ট বিভাগের অনুমোদন লাগে। তাহলে এমসিকিউ পরীক্ষায় যদি কোশ্চেন হয় হাইকোর্ট বিভাগ আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন। কোথায় বলা আছে? 31-এর 1-এ বলা আছে। দায়রা জজও আইনে অনুমোদিত যে কোনো দণ্ড দিতে পারেন। কোথায় বলা আছে? 31-এর 2-এ বলা আছে। তবে দায়রা জজ যদি মৃত্যুদণ্ড দেয় সেক্ষেত্রে কার অনুমোদন লাগবে? সে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে হাইকোর্ট বিভাগের অনুমোদন লাগবে। তাহলে কত ধারায় অনুমোদন লাগবে? 374 ধারায়। 31-এর 3-এ বলা আছে যে যুগ্ম দায়রা জজ জয়েন্ট সেশন জাজ সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দিতে পারবেন? এমসিকিউ পরীক্ষায় অনেকবার আসছে এই পয়েন্টগুলো বারবার। যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দিতে পারবেন? 31-এর 3-এ বলা আছে যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড দিতে পারবেন। জয়েন্ট সেশন জাজ সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড দিতে পারবেন। 32-এ বলা আছে ম্যাজিস্ট্রেটগণ যে দণ্ড দিতে পারেন। 32-এর 1-এ বলা আছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 5 বছর কারাদণ্ড দিতে পারবেন এবং সর্বোচ্চ 5 লক্ষ টাকা জরিমানা করতে পারবেন। ইতিপূর্বে মনে হয় 10,000 টাকার মতো ছিল। তাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দিতে পারবেন? 5 বছর। সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারবেন? সংশোধন হয়েছে। সংশোধন হয়ে কত হয়েছে? সর্বোচ্চ 5 লক্ষ টাকা কি করতে পারবেন? 5 লক্ষ টাকা জরিমানা করতে পারবেন। তারপরে বলা আছে যে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তাহলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দিতে পারবেন? দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ 3 বছর কারাদণ্ড দিতে পারবেন। আর সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারবেন? সর্বোচ্চ 3 লক্ষ টাকা কি করতে পারবেন? 3 লক্ষ টাকা জরিমানা করতে পারবেন। আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত বছর কারাদণ্ড দিতে পারবেন? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ হচ্ছে 2 বছর কারাদণ্ড দিতে পারবেন। আর সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারবেন? সর্বোচ্চ 2 লক্ষ টাকা জরিমানা করতে পারবেন। এমসিকিউ পরীক্ষায় কোশ্চেন আসলো যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সর্বোচ্চ কত টাকা জরিমানা করতে পারবেন এবং আসবে? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে সর্বোচ্চ 5 লক্ষ টাকা কি করতে পারবেন? 5 লক্ষ টাকা জরিমানা করতে পারবেন। ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। পঁয়ত্রিশের ক দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেল হাজতে থাকলে সেক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ দিতে হবে। ধরেন রহিম একজন প্রফেশনাল চোর বা হচ্ছে সে একজন ছিনতাইকারী, দস্যুতাকারী। এখন পুলিশ তাকে গ্রেপ্তার করলো দস্যুতার মামলায়। এখন সে 7 বছর ধরে জেল হাজতে আছে। মামলা ট্রায়াল হলো, ট্রায়াল শেষে তার বিচার হলো, বিচার শেষে তাকে শাস্তি দেওয়া হলো 5 বছর। তাহলে আবার রিপিট করি। ধরেন রহিম সাহেব একজন ছিনতাইকারী, রহিম সাহেবের পুলিশ ধরলো। পুলিশ ধরার পর তাকে জেল হাজতে প্রেরণ করলো। এখন 7 বছর ধরে রহিম সাহেব জেল হাজতে আছে। মামলায় বিচার শেষে রহিম সাহেবকে 5 বছর কারাদণ্ড দেওয়া হলো এবং 50,000 টাকা অর্থদণ্ড দেওয়া হলো। সেই ক্ষেত্রে রহিম সাহেব আর কতদিন জেল খাটবে? এমসিকিউ পরীক্ষায় আসছে কিন্তু আপনাদের এই প্রশ্নটা। কতদিন জেল খাটবে? একদিনও না, তাকে সাথে সাথে কি করতে হবে? ছেড়ে দিতে হবে এবং তার যদি অর্থদণ্ড থাকে সেটাও কি হবে? সেটাও মওকুফ হবে। কিন্তু রহিম সাহেব 7 বছর ধরে না হয়ে 5 বছর ধরে জেল হাজতে আছে। রহিম সাহেব 5 বছর ধরে জেল হাজতে আছে, এখন বিচার শেষে তার সাজা হলো 7 বছর। তাহলে সে আর কতদিন জেল খাটবে? সে আর মাত্র 2 বছর জেল খাটবে। কোথায় বলা আছে? 35-এর কতে বলা আছে যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি জেল হাজতে থাকে সেক্ষেত্রে কারাদণ্ডের মেয়াদ থেকে কি করতে হবে? কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ দিতে হবে। তাহলে 35-এর 1-এর কতে বলা আছে মৃত্যুদণ্ড ব্যতীত দোষী সাব্যস্তপূর্বক আসামি যেই কয়দিন জেল হাজতে ছিল তা কারাদণ্ডের মেয়াদ থেকে কি হবে? কারাদণ্ডের মেয়াদ থেকে বাদ দিতে হবে। আর যদি কারাদণ্ডের মেয়াদ থেকে জেল হাজতে আটক থাকার মেয়াদ বেশি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আসামি কি পাবেন? আসামি কিন্তু জেল থেকে মুক্তি পাবেন। খুবই মজার এবং এখান থেকে আপনাদের এমসিকিউ পরীক্ষায়
প্রবলেম কোশ্চেন আসবে। যেই গল্প বললাম এরকম ভাবেই আসবে। আপনাদেরকে ধরতে হবে। ৩৬ ধারায় বলা আছে, সকল জুডিশিয়াল এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপর অত্র কার্যবিধির ৩য় তফসিলে বর্ণিত সাধারণ ক্ষমতা। আর ৩৭ ধারায় বলা আছে, আপনাদের এমসিকিউতে আসবে যে ম্যাজিস্ট্রেটদের উপর সাধারণ ক্ষমতার কথা দুঃখিত ফৌজদারি কার্যবিধির কত ধারায় বলা আছে? ফৌজদারি কার্যবিধির ৩৬ ধারায় বলা আছে। ম্যাজিস্ট্রেটদের উপর অর্পণযোগ্য অতিরিক্ত ক্ষমতা কোথায় বলা আছে? ৩৭ ধারায় বলা আছে। ৪৬ ধারা অ্যারেস্ট হাউমেট, যেভাবে গ্রেপ্তার করতে হবে। তাহলে পুলিশ অফিসার কিভাবে গ্রেপ্তার করবেন? পুলিশ অফিসার হলো দেহ স্পর্শ করে গ্রেপ্তার করবেন। কিভাবে গ্রেপ্তার করবেন পুলিশ অফিসার? যদি কথায় কথায় যে বললে পুলিশ অফিসার বলল যে আপনাকে গ্রেপ্তার করা হলো। এখন আপোষে যদি চলে আসে তাহলে সেক্ষেত্রে ওকে। আর যদি কথা কর্মের দ্বারা হেফাজতে আসামি আত্মসমর্পণ না করে তাহলে পুলিশ অফিসার কি করতে পারবেন? দেহ স্পর্শ করে গ্রেপ্তার করতে পারবেন। এবং বলপূর্বক বাধা গ্রেপ্তার এড়াতে যদি চেষ্টা করে, আসামি যদি চেষ্টা করে তাহলে গ্রেপ্তার নিশ্চিতের জন্য প্রয়োজনীয় যত পন্থা আছে সমস্ত পন্থা পুলিশ অফিসার কি করতে পারবেন? অবলম্বন করতে পারবেন। আর মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধে অভিযুক্ত না হলে কিন্তু সেই ক্ষেত্রে গ্রেপ্তার নিষেধের জন্য ওই আসামির কি করা যাবে না? মৃত্যু ঘটানো যাবে না। তাহলে আসামি একজন চোর, এখন চোরকে পুলিশ অফিসার কি করলো? হ্যাঁ, ধরার জন্য দৌড়ানি দিল। এখন চোর ধরা দিচ্ছে না, পুলিশ অফিসার পেছন থেকে চোরকে গুলি করে মেরে ফেললো। তাহলে পুলিশের কৃতকাজ কি হবে? অপরাধ বলে বিবেচিত হবে। কিসের অপরাধ হবে পুলিশের এই কৃতকাজ? পুলিশ নিন্দনীয় নরহত্যার অপরাধে কি হবেন? দোষী সাব্যস্ত হবেন। আর যদি আহ হ্যাঁ, অন্য কোনো অপরাধী হয় সে একজন হচ্ছে রাষ্ট্রবিরোধী অপরাধ করেছে, খুন অর্থাৎ মৃত্যুদণ্ডযোগ্য বা যাবজ্জীবন কারাদণ্ডযোগ্য অপরাধ করেছে, সেই ক্ষেত্রে পুলিশ তাকে গ্রেপ্তার নিষেধের জন্য কি করতে পারবেন? তার মৃত্যু পর্যন্ত ঘটাইতে পারবেন। ৪৬ ক নতুন করে যুক্ত হয়েছে গ্রেপ্তারের পদ্ধতি, গ্রেপ্তারি কর্মকর্তার কর্তব্য। তাহলে যেই পুলিশ অফিসার গ্রেপ্তার করবেন নতুন করে যুক্ত হয়েছে, সবাই মনোযোগ সহকারে শুনবেন। যেই পুলিশ অফিসার আসামিকে গ্রেপ্তার করবেন সেই পুলিশ অফিসার গ্রেপ্তার করার সময় ওনাকে যাতে শনাক্ত করা যায় সেজন্য উনি হচ্ছে কি করবেন? স্পষ্ট পরিচয় বহন করবেন যাতে সহজে তাকে কি করা যায়? সহজে তাকে শনাক্ত করা যায়। এবং কি করবেন? নিজের পরিচয় প্রকাশ করবেন। প্রয়োজন হলো গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং হচ্ছে গ্রেপ্তারের সময় উপস্থিত ব্যক্তিদের পরিচয়পত্র দেখাবেন যে আমি হচ্ছে পুলিশ, এই হলো আমার পরিচয়, এই হলো আমার নাম ঠিকানা। এবং যখন উনি গ্রেপ্তার করবেন তখন হচ্ছে উনি একটা কি করবেন? মেমোরেন্ডাম তৈরি করবেন, স্মারকলিপি তৈরি করবেন। সেই স্মারকলিপিতে যাকে গ্রেপ্তার করা হলো তার পরিবারের সদস্য বা এলাকার একজন সম্মানিত বাসিন্দার কি করবেন? স্বাক্ষর নিবেন। এখন কোনো সাক্ষীকে যদি পাওয়া না যায় তাহলে সেক্ষেত্রে স্মারকলিপিতে, হ্যাঁ, কেন স্মারকলিপিতে আপনার হচ্ছে আ স্বাক্ষর নিতে পারলাম না সেই সম্পর্কে কিন্তু কি করতে হবে? আপনার কারণ উল্লেখ করতে হবে। আচ্ছা। তারপরে বলা আছে গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাক্ষরিত বা আঙ্গুলের ছাপ যুক্ত হবে যদি যদি না তিনি অস্বীকার করেন। আর অভিযুক্ত ব্যক্তিকে যদি তার বাসস্থান ছাড়া অন্য কোথাও থেকে গ্রেপ্তার করা হয় তাহলে গ্রেপ্তারকৃত ব্যক্তির মনোনীত পরিবারের সদস্য বা গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি বলে যে আমি উকিল সাহেবের সাথে পরামর্শ করব বা বন্ধুর সাথে যোগাযোগ করব তাহলে তাকে কিন্তু সেই সুযোগ দিতে হবে। এবং এতটুকু সময় নষ্ট করা যাবে না যেটা ১২ ঘন্টার বেশি হবে না। এমসিকিউ পরীক্ষায় এই ১২ ঘন্টা আসবে। এইবারের এমসিকিউ পরীক্ষায় আপনারা যারা পরীক্ষা দিবেন। যে অভিযুক্ত ব্যক্তিকে অর্থাৎ আসামিকে যদি বাড়ি ছাড়া অন্য কোনো জায়গা থেকে গ্রেপ্তার করা হয়, তাহলে পরিবারের সদস্যদের বা তার নিকট আত্মীয়কে কত ঘন্টার মধ্যে জানাতে হবে? উত্তর কি হবে? ১২ ঘন্টার মধ্যে জানাতে হবে। আর যাকে গ্রেপ্তার করা হয়েছে তার শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় তাহলে ৪৬ এর ধারা অনুযায়ী তা কি করতে হবে? তার প্রাথমিক চিকিৎসা নিশ্চিতের জন্য আপনাকে ব্যবস্থা করতে হবে। আপনি হলেন পুলিশ অফিসার। এবং তে বলা আছে গ্রেপ্তারকৃত ব্যক্তিকে তিনি যদি চান তার পছন্দের যে আইনজীবী আছে সেই আইনজীবীর সঙ্গে পরামর্শ করার বা তার নিকট আত্মীয়ের সাথে দেখা করার কিন্তু সুযোগ দিতে হবে। এবং বিশেষভাবে ১২ ঘন্টার মধ্যেই কিন্তু তা নিশ্চিত করতে হবে।
আবারও 12 ঘন্টার কথা বলা আছে। তাহলে আপনাদের পরবর্তী এমসিকিউ পরীক্ষার জন্য এটা ইম্পোর্টেন্ট যে যদি কোনো ব্যক্তি পুলিশ কর্তৃক গ্রেপ্তার হয় বা ধৃত হয় সেক্ষেত্রে পরিবারের অর্থাৎ বাসার বাহিরে বা হচ্ছে পরিবারের সদস্যদের অজ্ঞাতসারে যদি গ্রেপ্তার হয় তাহলে সেই ক্ষেত্রে পরিবারের সদস্যদের বা আইনজীবীর সঙ্গে কত ঘন্টার মধ্যে পরামর্শ করার সুযোগ দিতে হবে? উত্তর হবে 12 ঘন্টার মধ্যে। ৪৬ এর বিতে বলা আছে, এখন একজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন। এখন যেই থানায় গ্রেপ্তার হয়েছেন, সেই থানার যেই সাধারণ ডায়েরি আছে, সেই ডায়েরিতে গ্রেপ্তারের যেই তথ্য আছে সেটা কিন্তু লিপিবদ্ধ করতে হবে এবং পরিবারের কাছে সেই তথ্য প্রদান করতে হবে। এবং গ্রেপ্তারের যেই রেকর্ড আছে, রেজিস্টার আছে, সেই রেজিস্টারে লিপিবদ্ধ করবেন এবং সেখানে কারণ উল্লেখ করবেন এবং অভিযোগ কে দিয়েছে, তথ্য কে দিয়েছে তার নাম লিখবেন। যাকে গ্রেপ্তারের খবর দেওয়া হয়েছে তার নামও লিখবেন। যে পুলিশ কর্মকর্তার হেফাজতে রয়েছে তার নামও কিন্তু লিখতে হবে। মোট কথা হলো একজন ব্যক্তি যদি গ্রেপ্তার হয় সে যাতে হারিয়ে না যায়। আমরা বলতে পারি এক কথায় যে অবৈধভাবে যে গুম হতো, গুম হয়ে খুন হয়ে যেত এই সেকশন গুলোতে কিন্তু ওগুলো কিন্তু একেবারেই আমি মনে করি যে সেটাকে আপনার চূড়ান্তভাবে বাধা তৈরি করা হয়েছে। অনেক সময় এরকম হতো গ্রেপ্তার করা হয়েছে আজকে ৫ দিন পর তার খবর পাওয়া যাইত। যে তাকে সে কোথায় আছে? মিন্টো রোডে। ডিবি কার্যালয়ে আছে। ৫ দিন তার কোনো খোঁজ খবর নেই। এরকম করার কিন্তু এখন আর সুযোগ নেই। ১২ ঘন্টার মধ্যে জানিয়ে দিতে হবে সে কোথায় আছে পরিবারের সদস্যদেরকে। এবং সে গ্রেপ্তার হওয়ার সাথে, সাথে হ্যাঁ? আপনার হচ্ছে অপরিচিত লোক কিন্তু আর গ্রেপ্তার করার সুযোগ নেই। তার পরিচয় দিয়ে তারপরে গ্রেপ্তার করতে হবে। তাহলে আমরা এই আইন যেহেতু পড়তেছি আপনাকে যদি কেউ গ্রেপ্তার করতে আসে তাহলে আগে তার কাছে কি চাবেন? পরিচয়পত্র চাবেন যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিনা। নাকি আপনাকে অন্য কেউ অন্যায়ভাবে তুলে নিয়ে গুম করে ফেলে। ওকে যাই হোক ওদিকে না যাই। সাধারণ ডায়েরিতে অন্তর্ভুক্ত করতে হবে ওই থানার এলাকায়। এখন ধরেন আসামি হলো এক থানার, গ্রেপ্তার হয়েছে আরেক থানায়। তাহলে আরেক থানায়ও গ্রেপ্তার হলে ওই থানার যেই রেজিস্টার বুক আছে সেখানে তো এন্ট্রি করতেই হবে এবং সেই থানার যে অফিসার্স ইনচার্জ আছে, সেই অফিসার্স ইনচার্জ কি করবেন? সেই বিষয়টা সাধারণ যে ডায়েরি আছে, সেই ডায়েরিতে উনি কি করবেন? অন্তর্ভুক্ত করে রাখবেন যে আমার থানার এলাকায় এরকম একজন লোক গ্রেপ্তার হয়েছে। এবং পরিবার পরিচিতদের তথ্য দেয়া বাধ্যতামূলক। এটা দেখেন ৪৬ এর বি ৩ নাম্বার পয়েন্টে বলা আছে। হ্যাঁ, সাধারণ ডায়েরির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চাইলে গ্রেপ্তার হওয়া ব্যক্তির আত্মীয়, বন্ধু, প্রতিবেশীকে গ্রেপ্তার সম্পর্কে তথ্য দিতে বাধ্য থাকবেন। এই তথ্য দেয়া মানে কি বাধ্যতামূলক? আপনার বাড়ি হলো মুন্সিগঞ্জ, আপনি গ্রেপ্তার হয়েছেন চট্টগ্রাম, এক থানার মধ্যে, থানার এরিয়ায়। তাহলে সেইখানে আপনাকে নিয়ে যাওয়া হবে, সেই থানা এরিয়াতে আপনাকে সেই থানায় নিয়ে যাওয়া হবে। ওইখানকার কর্মকর্তা আপনার সম্পূর্ণ ডিটেইলস আপনার বাদীকে, বিবাদীকে কি কারণে গ্রেপ্তার করা হয়েছে, আপনার পরিবারের সদস্য সবকিছু কিন্তু এখানে নিশ্চিত করতে হবে। তাহলে পরিবার এবং পরিচিতদের তথ্য দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। তাই সাধারণ ডায়েরির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা চাইলে গ্রেপ্তার হওয়া ব্যক্তির আত্মীয়, বন্ধু, প্রতিবেশীকে গ্রেপ্তার সম্পর্কে তথ্য দিতে কি করবেন? বাধ্য থাকবেন। ৪৬ এর সি তে বলা আছে গ্রেপ্তারের তথ্য রক্ষণাবেক্ষণ এবং প্রদর্শন। এবং এই যে গ্রেপ্তার হলেন যে ব্যক্তি, হ্যাঁ? এখন উনি যে গ্রেপ্তার হলেন, এখন অনেকগুলো গ্রেপ্তার হয়। শুধু একজন গ্রেপ্তার হয় না। তাহলে যতগুলো গ্রেপ্তার হয়েছে, হুম? ১ টা মিনিট সবাই একটু যুক্ত থাকবেন। হ্যালো? হ্যাঁ, 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 এটা বের হইছে, হ্যাঁ? এটা ওই খবর নিছিলাম। এখনো যায় নাই, কালকে যাবে। কালকে তোমার আব্বুর আসতে বললো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যে তুমি কালকে আমার সাথে দেখা করো, হ্যাঁ? তো বুঝি। হ্যাঁ, রাজার পুতুল। আচ্ছা। যে প্রতিটি জেলায় পুলিশ সুপার কি করবেন? তার অধস্তন যেকোনো একজন সর্বনিম্ন হলো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর মানে এএসআই। এএসআই পদমর্যাদার নিচে নয়। এমন একজন পুলিশ কর্মকর্তাকে কি করবেন? মনোনীত করবেন। কিসের জন্য? যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের তথ্য সংরক্ষণ করার জন্য। এবং এই তথ্যগুলো স্পষ্টভাবে কি করবেন?
তথ্যগুলি স্পষ্টভাবে প্রদর্শন করবেন এবং সম্ভব হলে ডিজিটাল আকারে প্রতিটি থানায় বা জেলায় মহানগর সদর দপ্তরে সেগুলো কি করতে হবে? সেই তথ্যগুলো রক্ষণাবেক্ষণ এবং প্রদর্শন করতে হবে। যারা, যারা গ্রেপ্তার হয়েছেন, এরকম গ্রেপ্তার যারা হবেন প্রত্যেকটা বিষয়ের তথ্য কি করতে হবে? তথ্য আপনার হচ্ছে সংরক্ষণে রাখতে হবে। আচ্ছা ১১৪ তে বলা আছে গ্রেপ্তারকৃত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা। এখন গ্রেপ্তারকৃত ব্যক্তির হেফাজতে থাকা কর্মকর্তার দায়িত্ব হবে ওই ব্যক্তির স্বাস্থ্য এবং নিরাপত্তার যত্ন নেওয়া। অনেক সময় এরকম হয় খুবই অসুস্থ ব্যক্তি, সেটা রাজনৈতিক হতে পারে বা হচ্ছে অন্য কোনো মামলায় হতে পারে। হ্যাঁ? একেবারেই হার্টের রোগী কিন্তু উনাকে গ্রেপ্তার করা হয়েছে। তাহলে গ্রেপ্তার করে যখন হেফাজতে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু উনি আর ওষুধ খেতে পারে না বা হচ্ছে উনার স্বাস্থ্যের আর নিরাপত্তা আপনার হচ্ছে কি থাকে না, ঝুঁকির মধ্যে পড়ে যায়। তাহলে ৪৬ এর তে বলা আছে গ্রেপ্তারকৃত ব্যক্তি হেফাজতে থাকা কর্মকর্তার দায়িত্ব হবে কি করা? তার স্বাস্থ্য এবং নিরাপত্তার যথাযথ যত্ন নেয়া। ৪৬ এর তে বলা আছে গ্রেপ্তারকৃত ব্যক্তির চিকিৎসা কর্মকর্তার মাধ্যমে পরীক্ষা। তাহলে গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি অসুস্থ হয় বা তার শরীরে যদি কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়, তাহলে দ্রুত পরীক্ষার জন্য প্রাথমিক চিকিৎসার জন্য সরকারি হাসপাতালের একজন চিকিৎসা কর্মকর্তার কাছে কি করতে হবে? চিকিৎসা কর্মকর্তার কাছে পাঠাতে হবে। যদি সরকারি কর্মকর্তা না পাওয়া যায় তাহলে নিবন্ধিত যে চিকিৎসক আছে, সেই চিকিৎসকের কাছে কি করতে হবে? সেই চিকিৎসকের কাছে পাঠাতে হবে। এবং গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি নারী হন এবং তিনি যদি অসুস্থ হন তাহলে সেক্ষেত্রে ওই নারীর চিকিৎসা একজন নিবন্ধিত নারী চিকিৎসক দ্বারা কি করতে হবে? আপনার নিশ্চিত করতে হবে। গ্রেপ্তারকৃত ব্যক্তি যদি অসুস্থ বা আহত অবস্থায় ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়, ম্যাজিস্ট্রেটও কি করতে পারেন? প্রয়োজনীয় চিকিৎসার নির্দেশ দিতে পারেন। ৪৭ আ যাকে গ্রেপ্তার করতে হবে সেই স্থানে প্রবেশ এবং সেই স্থানে তল্লাশি। তাহলে আপনার পুলিশ অফিসার বা হচ্ছে যিনি গ্রেপ্তার করবেন কর্মকর্তা, তিনি যদি দেখেন যে একজন আসামি একটা জায়গায় অবস্থান করতেছে, তাহলে সেই ক্ষেত্রে সেই স্থানে তল্লাশি করার জন্য কি করবেন? যুক্তিসঙ্গত সুযোগ সুবিধা দিবেন। আর সুবিধা যদি না দেয়, তাহলে দরজা-জানালা ভেঙে কি করা যাবে? প্রবেশ করা যাবে। এবং অন্দরমহলে যদি স্ত্রী লোক থাকে, তাহলে তাকে কি করতে হবে? চলে যাওয়ার জন্য সুযোগ দিতে হবে। এখন পুলিশ অফিসার গ্রেপ্তার করার জন্য একটা স্থানে প্রবেশ করলেন। এখন প্রবেশ করার পর ওইখানে উনি কি করলেন? ওইখানে উনি আটকে গেলেন। ওইখান থেকে বের হতে পারতেছেন না। তাহলে সেই ক্ষেত্রে ওই পুলিশ অফিসার কি করতে পারবেন? দরজা-জানালা ভেঙে তারপরে সেখান থেকে প্রবেশ করতে ওইখান থেকে বের হতে পারবেন। দরজা-জানালা ভেঙে তারপর ওইখান থেকে বের হতে পারবেন। ৫৪ ধারা ব্যাপক আকারে সংশোধন হয়েছে। আজকে আর ৫৪ ধারা ধরতেছি না। ৫৪, ৫৫ এগুলোতেও সংশোধনী এসেছে। ৫৪ ধারায় আগে ছিল ৯ টি ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারতেন। এখন সেটা সংশোধন হয়ে কয়টি ক্ষেত্র হয়েছে? সংশোধন হয়ে ১১ টি ক্ষেত্র হয়েছে। এবং ৫৪ এর ক এবং নতুন করে সংযোজন হয়েছে গ্রেপ্তারের কারণ জানানো। তাহলে কোন পুলিশ কর্মকর্তা যদি বিনা পরোয়ানায় কাউকে গ্রেপ্তার করেন, তাহলে গ্রেপ্তারের সময় সেই ব্যক্তিকে অবশ্যই কি করবেন? অবশ্যই গ্রেপ্তারের কারণ জানাবেন যে কি কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের আজকে আমরা যতটুকু পড়লাম